হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অনলাইন ক্লাসে, যেটি সম্প্রচারিত হচ্ছে জিঞ্জিরা পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজের ইউটিউবের চ্যানেল থেকে। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে তোমাদের জন্য আমি একাদশ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ক্লাসটি নিয়ে চলে এসেছি। তো অবশ্যই একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখবে, গুরুত্বপূর্ণ টপিকগুলো নোট ডাউন করে নিবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, ক্লাসের শুরুতেই তোমরা যদি একটু খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারতেছো যে একটি ভিডিওর মতো, যে ভিডিওটার ভিতরে লেখা আছে, স্লাইডের ভিতরে লেখা আছে হিউম্যান সেলের ভিতরে যে নিউক্লিয়াসের গঠনগুলো আছে, ডিএনএ, আরএনএ ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তোমরা দেখতে পারতেছো। তো আশা করি দেখার পরপরই তোমরা বুঝতে পেরেছো যে আজকের আমাদের পাঠের বিষয় হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো আজকে এই ক্লাসটি করার পরে তোমরা যে সকল প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে সেটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে তোমরা বলতে পারবে। তারপরে হচ্ছে গিয়ে রিকমেন্ডেড ডিএনএ প্রযুক্তির ধাপ ব্যাখ্যা করতে পারবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাখ্যা করতে পারবে এবং বিশ্লেষণ করতে পারবে। তো ছবিগুলো দেখো, ছবিগুলোর মধ্যে আছে সেল, তারপর আছে হচ্ছে গিয়ে ডিএনএ, হ্যাঁ, তারপর আছে হচ্ছে গিয়ে নিউক্লিয়াস ইত্যাদি, হ্যাঁ। আরো দেখো, আরো অনেকগুলো ছবি দেওয়া আছে। ছবিগুলো ধীরে ধীরে তোমরা দেখার মাধ্যমে কিন্তু বুঝতে পারতেছো যে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, নিউক্লিয়াস, ক্রোমোজোম, ডিএনএ ইত্যাদি, হ্যাঁ। এক একটা চিত্রের মাধ্যমে তোমরা এই টপিকগুলো বুঝতে পারতেছো। আহ চলো, এই ডিএনএ যে ক্লাসটি আছে এই ক্লাসটি করার পূর্বে আমরা একটা ছোট্ট ভিডিও দেখবো। ভিডিওটি দেখার পরে আমরা ইনশাল্লাহ আমাদের ক্লাসে আবার পুনরায় রিটার্ন চলে আসবো। তো চলো ভিডিওটি উপভোগ করা যায়। জিইবি বিজ্ঞান চর্চার প্রাথমিক যুগের সূচনা ঘটেছিল গণিত চর্চার মধ্য দিয়ে। মধ্যযুগে তা পদার্থবিদ্যার বিকাশে যুগান্তকারী ভূমিকা রাখে। ধীরে ধীরে নিউটন, গ্যালিলিও, আইনস্টাইন, বোরের তত্ত্ব একে আধুনিক যুগে নিয়ে আসে। কিন্তু 1920 এ আবিষ্কারের ধারা কিছুটা স্থিমিত হয়ে পড়ে। তখন বিজ্ঞানীরা ঝুঁকতে থাকে পরিবেশ, পৃথিবী, মানুষ, জীবজগৎ নিয়ে গবেষণার দিকে। বর্তমানে 21শ শতাব্দীকে তাই নিঃসন্দেহে বলা হচ্ছে দ্য সেঞ্চুরি অফ বায়োলজিক্যাল সায়েন্স। এর কারণ 1972 এ হলবার্গের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর আবিষ্কার। প্রাণ রসায়নের সবচেয়ে আধুনিক এই শাখায় জীবনকে সংজ্ঞায়িত করা হয় অণু-পরমাণু পর্যায়ে। একে বলা হয় দ্য মলিকুলার লজিক অফ লাইফ, এ টি সি জি। এই মাত্র 4টি হরফে লেখা এই বিষয়কে বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ গড। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত ট্রানজেনিক উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে। নামের শেষে ইঞ্জিনিয়ারিং যোগ করার কারণ হচ্ছে জীববিজ্ঞানের একমাত্র এই শাখাটিতে নিজের ইচ্ছামতো ডিজাইন করে একটি প্রাণী সৃষ্টি করা যায়। ডিজাইন করা যায় নিজের পছন্দের ইকুলাই, যে কিনা নিজের কথা মতো উঠবে বসবে। কাজটা অনেকটা একটা কম্পিউটার প্রোগ্রাম ডিজাইন করার মতো, যা আপনার আদেশ সম্পূর্ণ মেনে চলে। চিন্তা করে দেখুন ব্যাপারটা একজন আবিষ্কারকের জন্য কতটা রোমাঞ্চকর যখন সম্পূর্ণ জীবন্ত কিছু একটা নিজের ডিজাইন মতো কাজ করছে। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে বিশ্বের অধিকাংশ দেশেই এই বিষয়টির সাথে জুড়ে দেওয়া হয় বায়োটেকনোলজিকে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটি ক্ষুদ্র অংশ। বায়োটেকনোলজির অন্যান্য শাখাগুলো হলো মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োস্ট্যাটিস্টিক, ইমিউনোলজি, অর্গানিক কেমিস্ট্রি, এনজাইমোলজি, ইনসিলিকো বায়োলজি, টিস্যু কালচার ইত্যাদি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিভাগটিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাথে সাথে এই সবগুলো বিষয়ই প্রথম থেকেই পড়ানো হয়। এ কারণেই একজন জেনেটিক ইঞ্জিনিয়ার একজন মাইক্রোবায়োলজিস্ট, কারণ নিজের ব্যাকটেরিয়াগুলোকে তাকে ভিটোরি ডিশে জন্মাতে হয়। সে একজন বায়োকেমিস্ট, কারণ নিজের সৃষ্টি জীব থেকে সংগ্রহিত প্রোটিন তাকে বিশ্লেষণ করতে হয়। সে একজন পরিসংখ্যানবিদ, কারণ 3.2 বিলিয়ন বেস পেয়ারের মাঝে তাকে ধারণা করে কাজ করতে হয়। সে একজন অর্গানিক কেমিস্ট, কারণ নিজের আবিষ্কৃত ওষুধের মলিকিউলার গঠন তাকে বের করতে হয়। এবং পরিশেষে একজন কম্পিউটার প্রকৌশলী, কারণ ডিএনএ অ্যানালাইসিসের জন্য তাকে সফটওয়্যারের ডিজাইন করতে হয়। এসবই শেখানো হয়ে থাকে কার্জন হলের পাশে সাদা বিল্ডিংটার 6 তলায়। আপনি সত্যিই হয়ে উঠবেন জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ সাম। কি কি গুণ লাগবে বিশ্বের আধুনিকতম এই বিষয় পড়তে? আপনাকে হতে হবে খুবই অভূতপূর্ব চিন্তাবিদ, কঠোর পরিশ্রমী, মানবিক গুণ সম্পন্ন, বিশেষ করে দেশপ্রেমী। পাশাপাশি ঝানু হতে হবে জীববিজ্ঞান, জৈব রসায়ন এবং প্রোগ্রামিং এ। চিন্তা করাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে এমন অনেক কিছু করা সম্ভব যা কেউ কখনো ভাবতেই পারেনি।
যেমন একবার এক বিজ্ঞানী ঠিক করলেন ছাগলের দুধের মধ্যে তিনি মাকড়সার জালের সুতা তৈরি করবেন, যা হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুতা। তিনি সফল হয়েছিলেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এবং সৃষ্টি করেছিলেন বায়োস্টিল। সুতরাং আজ খুবই চিন্তা করতে জানতে হবে। এত অবিশ্বাস্য জিনিস একদিনে আবিষ্কার হয় না। তাই আপনাকে হতে হবে কঠোর পরিশ্রমী। ল্যাবে দৈনিক 15 ঘন্টাও কাজ করতে হতে পারে। আরামপ্রিয়, ঘুমকাতর হলে এখানে চলবে না। চাকরি থেকে এখানে গবেষণার ক্ষেত্র অনেক বেশি। চাকরির ক্ষেত্র এদেশে বেশি না থাকলেও বিদেশে প্রচুর। সেখানে বেতনটা অনেক অনেক চড়া। তবে মনে রাখতে হবে বাংলাদেশের সরকার সবচেয়ে বেশি টাকাটা আপনাদের পেছনেই খরচ করবে। তাই অনেক ভালো রেজাল্ট করে বিদেশের ডিগ্রি নিয়ে সেখানেই থাকার ইচ্ছা থাকলে বলে রাখছি, খবরদার, এ দ্বার আপনাদের জন্য নয়। মানবিকতা এখানে অনেক বড় ব্যাপার। কারণ মোরাল দিকগুলো আজকাল জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তাই ইথিক্যাল ইস্যু নিয়েও কোর্স পড়ানো হয় এখানে। বাংলাদেশের এ যাবৎকালে সবচেয়ে বড় আবিষ্কার হিসেবে ধরা হয় পাটের এবং পরজীবী ছত্রাকের জিন নকশা আবিষ্কারকে। এই নকশা কাজে লাগানোটা এদেশের জেনেটিক ইঞ্জিনিয়ারদেরই দায়িত্ব। এ বিভাগের অনেক ছাত্রই এটা নিয়ে কাজ করে যাচ্ছে। কয়েকজনের লেখা টেক্সট বই এখন দেশ বিদেশের পাঠ্য। নেচার ম্যাগাজিনের কাভারে প্রতিদিনই জায়গা করে নিচ্ছে জাপান, আমেরিকার জেনেটিক ইঞ্জিনিয়াররা। টিস্যু কালচার টেকনোলজি নোবেল পেল 2012 সালে। বায়োকেমিস্ট্রিরা তো কেমিস্ট্রি সবগুলো নোবেলই প্রতি বছর পকেটে পড়ছে। আমাদের সরকার বর্তমানে এই বিষয়ে গবেষণাতে বাজেট বরাদ্দ দিচ্ছে। দেশের গবেষণাগার উন্নত হচ্ছে দিন দিন। শিক্ষার্থীদের আগ্রহ কৌতূহল গগনচুম্বী। তাহলে ডাক্তারদের ইঞ্জিনিয়ার হিসেবে 2025 সালের নেচার ম্যাগাজিনের প্রচ্ছদে নিজের ছবি কি দেখাতে চান? তো আশা করি তোমরা ভিডিওটির মাধ্যমে একটি ধারণা লাভ করতে পারলে যে আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা গবেষণার বিষয়, এক কথায় প্রকাশ। কেমন গবেষণা? যেটা নিউক্লিয়াস, ক্রোমোজোম, ডিএনএ, জিন ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে নতুন কোন জীবের সৃষ্টি করা। এখন দেখো জিনোম কাকে বলে, এই সংজ্ঞাটা অবশ্যই তোমরা নোট ডাউন করে নিবে যে জিনোমটা কি। একটি সেট এর পূর্ণাঙ্গ জিনকে জিনোম বলা হয়। একটি সেটের পূর্ণাঙ্গ জিনকে জিনোম বলা হয়। ঠিক আছে, অবশ্যই সংজ্ঞাটি তোমরা নোট ডাউন করে নিবে। এরপরে দেখো বায়োটেকনোলজি, তোমরা কিন্তু সংজ্ঞার মধ্যে দেখেছো, হ্যাঁ, যে এই জায়গাতে এমন একটা জীব আমরা তৈরি করব যে জীবটাকে আমরা কি করতে পারবো, আমাদের নিজেদের মতো করে। আমাদের নিজেদের মতো করে সে কি করবে, সে আমাদের নিজেদের মতো করে দেখা যাবে যে আমরা যে কমান্ডই দিব সে ওই কমান্ড অনুযায়ী কাজ করতে থাকবে, তাই না? ওকে, তাই এই জায়গাতে বলা হয়েছে যে বায়োটেকনোলজির মাধ্যমে কোনো প্রাণী বা উদ্ভিদের জিনোমকে নিজের সুবিধা মতো সাজিয়ে নেওয়া বা সাজিয়ে নিচ্ছে আলাদা বৈশিষ্ট্যে নতুন কোনো আকৃতি, প্রাণী, ফল ও উদ্ভিদ ইত্যাদির উদ্ভাবন। তারপরে দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিন কণার পরিবর্তনের করে জীবদেহের গুণগত রূপান্তর করে দিচ্ছে। ঠিক আছে, তোমরা যদি একটু চিত্রগুলো দেখো তাহলে চিত্রে পূর্ণাঙ্গ একটি ধারণা লাভ করতে পারবে। এই পুরো প্রক্রিয়াটি হলো জিন প্রকৌশলী বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, দ্যাট মিন্স নতুন কোন জীবের তৈরি করা। এ প্রযুক্তি কাজে লাগিয়ে ডিএনএ সূত্রে কাঙ্ক্ষিত খণ্ড বা অংশ স্থানান্তর করা সম্ভব হয়েছে। ব্যাকটেরিয়া থেকে মানব দেহে, উদ্ভিদ কোষ থেকে প্রাণীর দেহে এবং প্রাণীর কোষ থেকে উদ্ভিদ দেহে। অবশ্যই তোমরা এগুলো নোট ডাউন করে নিবে। আর এ কাজ সফল করতে কোনো এক জীবের ডিএনএ কে এমন ভাবে পরিবর্তন করা হয় যাতে তার নিজস্ব জিনের কাজ করার ক্ষমতা লোপ পায়, মানে কমে যায়, কিংবা ভিন্ন কোনো জীবের জেনেটিক পদার্থের সাথে মিশে সৃষ্টি করে নতুন জিন বা বৈশিষ্ট্য। আই এম সরি, যেটা তোমাদের একটু আগে আমি ভিডিওতে দেখিয়েছি, যে এমন কোন জীবের সৃষ্টি করা যে জীবটা আমার নিজের ইচ্ছা মতো কি করবে, কমান্ড শুনবে এবং কাজ করবে। ঠিক আছে, দ্যাট মিন্স তার কাজ করার কোনো ক্ষমতা থাকবে না। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যাত্রা শুরু। ইতিহাস দেখো 1972 সালে পলবার্গ, হ্যাঁ, পলবার্গ রিকমেন্ডেড ডিএনএ যে টেকনোলজি ছিল সেটি তিনি আবিষ্কারের মধ্য দিয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। ওকে, জ্যাক উইলিয়ামসন তার সায়েন্স ফিকশন উপন্যাসে ড্রাগনস আইল্যান্ডে 1951 সালে সর্বপ্রথম এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আলোচনা করেছিল। তার এক বছর আগে ডিএনএ যে বংশগতির বাহক সেটি নিশ্চিত করেছিলেন আরবাল্ড হ্যারিস এন্ড মার্থিত ক্যাস। ওকে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মূলত কাজ করে উন্নত বৈশিষ্ট্যধারী উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে। দ্যাট মিন্স মোরাল অফ দ্য টক এটাই যে আমাদের যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে সেটা মূলত কাজ করানোই হবে উন্নত জাতের প্রাণী এবং উদ্ভিদের সৃষ্টিতে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নতুন কোনো প্রজাতির তৈরিকে বলা হয়
জেনেটিক্যাল মডিফাইড অর্গানিজম, ঠিক আছে, যেটাকে আমরা বলি জিএমও। ঠিক আছে, তোমরা অবশ্যই এটা রাখবে নোট ডাউন করে, কারণ এটা অনেক সময় তোমাদের আসে যে জিএমওর পূর্ণরূপ কি। ঠিক আছে, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ঠিক আছে, এটা অবশ্যই তোমরা নোট করে রাখবে। 1970 সালে তাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আহ, যে তৈরি ছিল, এই তৈরির প্রক্রিয়াটি শুরু হয় প্রজনন ছাড়া ডিএনএ নতুন সিকোয়েন্স বা পর্যায়ক্রমে নতুন কোনো উদ্ভিদ তৈরি করা। তার মানে এই জায়গা থেকে কোনো প্রজননের কার্য ঘটবে না, তারপরেও নতুন একটা উদ্ভিদের তৈরি হবে। 1973 সালে হার্বার্ট বোরি অ্যান্ড সেন্টলি কলেন সর্বপ্রথম তৈরি করেন ট্রান্সজেনিক ইঞ্জিনিয়ারিং জীব। ট্রান্সজেনিক ইঞ্জিনিয়ারিং জীব মানে নতুন একটা জীব তারা তৈরি করে। এর বছরে রুডলফ জেনিস জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি করেন একটি ট্রানজেসিক ট্রান্সজেনিক ইঁদুর, যা বিশ্বের প্রথম ট্রান্সজেনিক ইঁদুর। এই ইঁদুরটি পিঠের ওইদিকে তোমরা এই ইঁদুরের ছবিটি দেখতে পারো, চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঠিক আছে, আমি দেওয়ার চেষ্টা করেছি যে প্রথম যে ট্রান্সজেনিক ইঁদুরটি কেমন ছিল, বা ট্রান্সজেনিক প্রাণীটি, বিশ্বের প্রথম ট্রান্সজেনিক প্রাণীটি কেমন ছিল সেটি চিত্র আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যেটি তৈরি করেছিলেন রুডলফ জেনিস। এর এক বছর পর 1976 সালে হার্বার্ট বয়ার এবং রবার্ট সনসন আহ, বিশ্বের সর্বপ্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে কোম্পানি আছে জেনেটিক, ঠিক আছে, এটি আবিষ্কার করেন। এর এক বছর পর জেনেটিক ইকোলি ব্যাকটেরিয়া থেকে উৎপাদন করে মানব প্রোটিন সিমুলেশন, যা হিউম্যান ইনসুলিন হিসেবে কাজ করে। ঠিক আছে, এটা কিন্তু আমরা অনেক সময় দেখি যে এন্টি হাই অ্যান্টিনোভ, ঠিক আছে, এইটা তোমার অনেক সময় দেখা যায় যে অ্যাজ ইউজুয়ালি মানুষের ডায়াবেটিস, হাই প্রেশার ইত্যাদির জন্য মানুষ ইনসুলিন হিসেবে এটা গ্রহণ করে। ঠিক আছে, তো এটা সর্বপ্রথম জেনেটিক ইকলি, ঠিক আছে, ব্যাকটেরিয়া থেকে মানব দেহের জন্য বা মানব দেহে ইনপুট করা যাবে এরকম একটা প্রোটিন, হ্যাঁ, প্রোটিন তিনি কি করে তৈরি করেন। ঠিক আছে, যেটির নাম ছিল হচ্ছে গিয়ে সোমাটোস্টেন। ঠিক আছে, তোমরা এটাও একটু নোট ডাউন করে নিবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ যে সকল কৌশল অবলম্বন করে এক জীবের কোষ থেকে অন্য জীবে স্থানান্তর করা হয় তাকে বলা হয় রিকমিনেন্ট ডিএনএ প্রযুক্তি। ঠিক আছে, তো তোমরা এই সংজ্ঞাটাকে অবশ্যই লিখে রাখবে, যেটাকে আমরা বলে থাকি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ এক জীব থেকে অন্য জীবে কি করব, ডিএনএটাকে স্থানান্তর করব। ঠিক আছে, ওকে। রিকমিনেন্ট ডিএনএ যে তৈরির ধাপগুলো আছে, সর্বপ্রথমে তোমার ডিএনএটাকে নির্বাচন করতে হবে যে ডিএনএটা কেমন। এরপরে ডিএনএর বাহক নির্বাচন করতে হবে যে আমি কোন উদ্ভিদের দেহে এই ডিএনএটাকে ইনপুট করব। তারপরে ডিএনএ কে কর্তন করতে হবে, হ্যাঁ, ডিএনএ কে আমরা কর্তন করব। ওকে, কর্তনকৃত ডিএনএ খণ্ড প্রতিস্থাপন করব। দ্যাট মিন্স ধরো যে আমরা কিছু কালারিং পেপার, হ্যাঁ, কালারিং পেপার আমরা টুকরো টুকরো করে একসাথে জোড়া লাগাবো, ঠিক ডিএনএ কাজটাও আমরা এইভাবে করব। ঠিক আছে, কর্তনকৃত ডিএনএ দেখো খন্ড খন্ড করে, যেমন ধরো তোমার কাছে পিঙ্ক কালারের কাগজ আছে, তোমার কাছে ইয়েলো কালারের কাগজ আছে, ব্লু আছে, সবুজ আছে। প্রত্যেকটা থেকে তুমি যদি একটু একটু করে কাগজ নিয়ে নাও, চারটা, প্রথমে তোমার কাছে ছিল 4টি কাগজ 4 রঙের। এখন তুমি যদি এই 4টি কাগজ থেকে সামান্য সামান্য টুকরো নিয়ে একসাথে করো, তাহলে তোমার একটি কাগজ কিন্তু 4টি রং হয়ে যাবে। ঠিক আমাদের উদ্ভিদ যেটি আছে, সেই উদ্ভিদটাকেও এইরকম ভাবে নতুন ভাবে আমাদের কাছে তৈরি করা হয়। আর কর্তনকৃত যে তোমার কাছে ডিএনএ আছে, আহ, সেই কর্তনকৃত ডিএনএটাকে তোমার আবার কি করতে হবে, প্রতিস্থাপন করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা টপিকটা বুঝতে পেরেছো। দেখো চিত্রের মাধ্যমে কিন্তু তোমরা একটু বুঝতে পারো এই জায়গাতে কি করা হচ্ছে। ওকে, কর্তনকৃত ডিএনএ খণ্ডন এবং প্রতিস্থাপন, ঠিক আছে, ইকুয়ালি প্লাজমিড, ঠিক আছে, উদ্ভিদ দেহ থেকে প্রাণী কোষ থেকে ডিএনএ কাঙ্ক্ষিত জিন, তারপরে রিকমেন্ডেড ডিএনএ। দেখো তোমরা চিত্রটা থেকে কিন্তু একটু খেয়াল করতে পারো, পোষক দেহ থেকে রিকমেন্ডেড ডিএনএ স্থানান্তর করা হচ্ছে। রিকমেন্ডেড ডিএনএ সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি ও মূল্যায়ন করা হচ্ছে। এখন দেখো যে আমরা দুটি ভিডিও ইনশাল্লাহ দেখবো, দুটি ভিডিও দেখার পর পরে আমরা ইনশাল্লাহ আবার আমাদের ক্লাসে চলে আসবো। Scientists may one day replace defective genes with normal ones by removing a bit of DNA from a cell and adding an enzyme. দেখো Scientists may one day replace defective genes with normal ones by removing a bit of DNA from a cell and adding an enzyme. The enzyme helps to create a hybrid or recombinant DNA.
Every organism has millions of strands of DNA in each cell. Each strand is in the shape of a double helix and is made up of nucleotides: thymine, adenine, cytosine, and guanine. By unwinding and bonding with free-floating nucleotides, a new double helix is created and the process begins again. তো দেখো, দ্বিতীয় আরেকটি ভিডিও আছে, সেই ভিডিওটি আমরা দেখবো ইনশাল্লাহ। ভিডিওটি দেখার পরপরই আমরা আমাদের ক্লাসে চলে আসবো আবার। This is my friend, Frank. He is unhappy because he has diabetes and needs insulin to stay healthy and happy. Today we are going to make insulin through a genetically modified organism. An organism is any living thing, like me and you and a tree and flowers too, not like a rock. All organisms are made up of cells. This is a cell you would find in an animal, like a human. In the cell, there is DNA. Your DNA is what makes you, you. Your DNA gives you the characteristics you have, like your eye color. Your eye color and your other characteristics are caused by the genes in your DNA. Here is the gene for eye color. Your DNA also determines your hair color. And here's the gene for hair color in your DNA. And one other thing your DNA determines is your height. And here's the height gene. An organism is genetically modified when its genes have been changed. There's also a gene in your DNA that makes insulin. Insulin is what praying means. So, to get this gene, we use restriction enzymes to cut it out. Restriction enzymes are like scissors that cut your DNA at certain sections. Here is the insulin gene. This is a cell of bacteria, another type of organism. In bacteria, some of the DNA is in circles. These are called plasmids, and we can use them to insert a gene into the bacteria. In order to insert the insulin gene into the plasmid, we need to cut the plasmids with restriction enzymes, or the scissors. Then we need to insert the insulin gene into the plasmid. Another enzyme called ligase helps us to do this. Ligase is like a glue stick and glues the end of the insulin gene to the plasmid. Then we can put the plasmid with the insulin gene back into the bacteria. The bacteria is now a genetically modified organism because it's a living thing and we have modified or changed its genes. The bacteria duplicates again and again to make many, many bacteria with the insulin gene. Bacteria have a human insulin gene, so they make human insulin. The scientists can take this insulin and give it to people with diabetes, like Frank, so that they can be healthy and happy. আশা করি তোমরা ভিডিওটি দেখার মাধ্যমে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে পূর্ণাঙ্গ একটি ধারণা লাভ করতে পেরেছো। তো যাই হোক, তোমরা এই জায়গাতে নতুন একটি কথা পেয়েছো, রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইমটা কি? তোমরা দেখেছো যে ডিএনএ কে কাটা হচ্ছে একটা কেচি দিয়ে, হ্যাঁ? এই ডিএনএ কর্তন করার নামই হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম, বা ডিএনএ কে কর্তন করার প্রক্রিয়াকে বলা হয় রেস্ট্রিকশন এনজাইম, বা যেটার মাধ্যমে ডিএনএ কে কর্তন করা হয় সেটাকে বলা হয় রেস্ট্রিকশন এনজাইম। এই রেস্ট্রিকশন এনজাইম কি করা হচ্ছে? হিউম্যান বডিতে ডিএনএ সংগ্রহ করা হচ্ছে, প্রাণী দেহে থেকে বিভিন্ন ভাবে ডিএনএ সংগ্রহ করে নতুন কোনো ব্যাকটেরিয়া তৈরি করা হচ্ছে, যেটা তোমরা ভিডিওতে দেখলে যে নতুন একটা ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াটা কি হচ্ছে, ইনসুলিন হয়ে রেডি হচ্ছে, এবং ডায়াবেটিসের রোগীদেরকে ইনসুলিন দেওয়া হচ্ছে। ডায়াবেটিসের রোগীরা কি করতে পারতেছে? সুস্থভাবে জীবনযাপন করতে পারতেছে। এখন দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত বেশিরভাগ বেশি প্রয়োগ যে জায়গাতে হয় সেটি হচ্ছে কৃষিকে ঘিরে, কৃষিক্ষেত্রে বেশি প্রয়োগ করা হয়। রিকমেন্ডেড ডিএনএ প্রযুক্তিকে কাজে লাগিয়ে উদ্ভাবন করা হচ্ছে নতুন নতুন ফসল এবং নতুন নতুন ফসলের উদ্ভিদের নতুন নতুন জাত। ওকে, এইসব জাতকে বলা হয় ট্রান্সজেনিক উদ্ভিদ। ঠিক আছে, নতুন যে কোনো উদ্ভিদ যখন আমাদের সামনে চলে আসবে সেটাকে আমরা বলবো ট্রান্সজেনিক উদ্ভিদ। ওকে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কৃষিতে জেনেটিক মডিফাইড ক্রপস উৎপাদনের লক্ষ্য চারটি, যথা: এক, পরিবেশে বিভিন্ন ধরনের হুমকি থেকে শস্যকে রক্ষা করা;
শস্য থেকে সম্পূর্ণ নতুন উপাদান উৎপাদন করা, শস্যের গুণগত মান বৃদ্ধি করা, শস্যের বৃদ্ধি ত্বরান্বিত করা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। তোমরা এগুলো অবশ্যই নোট ডাউন করে নিবে। উন্নত ফলনের জন্য বিভিন্ন ধরনের হাইব্রিড জাতের ফসল উৎপাদন করা। তারপরে দেখো মৎস্য ক্ষেত্রে উন্নয়ন, চিকিৎসা ক্ষেত্রে ইনসুলিন, হ্যাঁ, যেটা তোমাদের কিছুক্ষণ আগে ভিডিওতে দেখিয়েছি। ওকে, হিউম্যান গ্রোথ হরমোন, ওকে, হিউম্যান অ্যালবুমিন, ভ্যাকসিন তৈরিতে, হ্যাঁ, যেটা বর্তমানে আমাদের অনেক বেশি দরকার, তাই না? ওকে, ঔষধ তৈরিতে, ভাইরাস নাশকে, জেনেটিক ত্রুটি সমূহ নির্ণয়ের ক্ষেত্রে, হ্যাঁ, শিল্প ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, জ্বালানি তৈরির ক্ষেত্রে আমরা সাস্টেইনেবল পাওয়ার এখন খুঁজতেছি, ঠিক আছে? এই এই জায়গাতেও আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ প্রয়োগ করতে পারি। পরিবেশ সুরক্ষায় এই সকল ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ প্রয়োগ করা হয়ে থাকে। ওকে, তো এখন তোমাদের যে কাজটি থাকবে, কোনটি বংশগতির প্রযুক্তিবিদ্যা বায়ো ইনফরমেটিক্স, খ নম্বরে হচ্ছে বায়োমেট্রিক্স, গ নম্বরে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ঘ নম্বরে হচ্ছে রোবোটিক্স। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তারপরে যে কাজটি করবে, চিকিৎসায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার লিখবে। আশা করি আজকে ক্লাস করার পরে তোমরা প্রশ্নগুলো উত্তর দিতে পারবে। জিন কি অবশ্যই খাতায় লিখে রাখবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিভাবে কৃষিতে সাহায্য করে। আরেকটি কাজ তোমরা করে রাখবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিভাবে বায়ো ইনফরমেটিক্স এর উপর নির্ভরশীল তা দেখাও। তো আজকের ক্লাসটি দেখার জন্য নতুন একটি টপিক, আশা করি যতটুকু ভিডিওর মাধ্যমে স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদের দেওয়ার চেষ্টা করেছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে তোমরা পূর্ণাঙ্গ একটি ধারণা লাভ করতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তোমাদের যে টেক্সট বইটি দেওয়া আছে সেই টেক্সট বইটা দেখবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তারপরে টেক্সট বই পড়তে গিয়ে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাও, আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা শুধু আইসিটি ক্লাস না, ইউটিউবের প্রত্যেকটি বিষয়ের ক্লাস দেখবে, নিয়মিত দেখবে, বাসায় নিয়মিত পড়াশোনা করো। সেই কামনায়, তোমাদের সুস্থতা কামনা করে তোমরা সবাই বাসায় পরিবারের সকলকে নিয়ে নিরাপদে থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। এই কামনায় আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।